রেসপন্স করেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে টাইপস অফ সোসাইটিস, জেনারেল ক্লাসিফিকেশন। তো সমাজের ধরন নিয়ে কথা বলার আগে আমরা একটু জানতে চাই যে, সরি, একটু স্মরণ করতে চাই যে সোসাইটি কি আমরা আসলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমাজ বই নিয়ে আমরা অনেক ঘাটাঘাটি করছি, সমাজ সম্পর্কে জানার চেষ্টা করছি। তো ওইটারই আসলে একটা রিপিটেশন আজকে এখানে হবে আর কি। তো সোসাইটির একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে সোসাইটিটা একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল থাকবেন এবং সেই সকল ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা পারসিস্টেন্ট সোশ্যাল ইন্টারাকশন অথবা ভাবের আদান প্রদান থাকবে। তারপর এমন হইতে পারে সোসাইটি যে একটা গ্রুপ যারা একটা কোনো দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করেন অথবা কোনো সামাজিক এলাকার মধ্যে বসবাস করেন। আচ্ছা, সোসাইটির আরো তিনটা ভালো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে অবশ্যই, সরি সরে গেল, আহ, অবশ্যই তাদের মধ্যে একটা রিলেশনশিপের প্যাটার্ন থাকবে। প্যাটার্ন বলতে আসলে এখানে মিন করেছি যে সমাজের কিছু আদর্শ মেনে চলতে হয়, রীতিনিয়ম মেনে চলতে হয়, সেটাকে আমি এখানে মিন করেছি। এছাড়া শেয়ারিং ডিস্টিংটিভ কালচার এন্ড ইনস্টিটিউশন, অর্থাৎ একটা সমাজের অন্তর্গত প্রতিটা মানুষই কিন্তু সেম কালচার থেকে আসে না, ভিন্ন ভিন্ন কালচার থেকে আসে। তো এই যে একে অপরের সাথে যে ডিস্টিংটিভ যে একটা ক্যারেক্টারিস্টিক, যে হ্যাঁ একজন লোক একই সমাজের আরেকটা লোক থেকে ডিফারেন্সিয়েট করবে, এরকম কিছু সংস্কৃতি তারা একে অপরের সাথে শেয়ার করবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হলো যে এক্সিবিট স্ট্র্যাটিফিকেশন অর ডমিনেন্স প্যাটার্নস ইন সাবগ্রুপস, অর্থাৎ সমাজের আরেকটা বলবো যে ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু আমার কাছে এটা নেগেটিভ মনে হচ্ছে, যে স্তর বিন্যাস একটা কাজ করে। যে না, একটা সমাজের মধ্যে যেমন আমাদের সমাজ ব্যবস্থাতে মানুষের ধন সম্পদের বেসিস করে মানুষকে 3 ভাগে আমাদের সমাজ ব্যবস্থা ভাগ করে দিয়েছে, ঠিক এরকমই কিছু স্তর বিন্যাস আছে এবং ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে এই একই গ্রুপের উপরে আলটিমেটলি প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো আপনাদের মধ্যে কেউ কি আছেন, আমি নাম ধরে ডাকি, রোল 73 কি আছেন? রোল 73, রোল 74 কি আছেন? রোল 77 কি আছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমাকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, অস্ট্রের একটা ট্রিপলি সোসাইটি আছে, রাইট? তো অন্যান্য সোসাইটির মতো এই সোসাইটির কিছু নিয়ম নীতি আছে। তো আই হোপ স্ক্রিনে দেখা যাচ্ছে যে সোসাইটির 3টা ক্যারেক্টারিস্টিক্স আমি এখানে বললাম। তো কাইন্ডলি আমাকে একটু বলেন যে অস্টের ট্রিপলি সোসাইটি কিভাবে এই ক্যারেক্টারিস্টিকের সাথে তার মানে সিমিলারিটি আছে। সাপোজ ওই আপনাদের যে সোসাইটি আছে সেখানে একটা প্যাটার্ন আছে রিলেশনশিপের, আপনারা একে অপরের সাথে ডিফারেন্ট কালচারাল ইনস্টিটিউশন আপনারা শেয়ার করেন, তাই না? তো এসব আলোকে আপনি একটু আমাকে বলেন যে কিভাবে ট্রিপলি ট্রিপলি সোসাইটি ইয়া করে, অপারেট করে থাকে। স্যার এইখানে প্যাটার্নস অফ রিলেশনশিপ মানে একটা রিলেশনশিপের এখানে প্যাটার্ন যেরকম বলতে দেখাচ্ছে যে এখানে একজন জিএস ভিপি তারপর যে জেনারেল মেম্বাররা থাকে এদের আচ্ছা, মধ্যে একটা রিলেশনশিপ থাকে। মানে রিলেশনশিপ বলতে এখানে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে মানে যে কোনো কিছু করার আগে যে একটা এই যে আন্ডারস্ট্যান্ডিং বা ধরেন যে স্যার এই সিনিয়র জুনিয়রের যে ব্যাপারটা বা মানে সবার সাথে সবার যে একটা মিলেমিশে চলার যে যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে ইয়ে করা মানে বলা হয়ে থাকে আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে, এরপর? আর হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা স্যার আসলে আমি বুঝিনি কি বলতে চাইছে। 3 নাম্বার পয়েন্ট আমি বলতেছি যে একটা সমাজ ব্যবস্থায় কিছু স্তর বিন্যাস থাকে, যেমন আপনি বললেন যে ভিপি আছে,
ভিপির সাথে একজন জিএস আছে। তো আলটিমেটলি কি আপনাদের সোসাইটিতে একটা স্তর বিন্যাস আছে, এবং অবভিয়াসলি এখানে একটা ডমিনেন্স প্যাটার্ন দেখা যায়, কম হোক বেশি হ্যাঁ হোক। হ্যাঁ তো হ্যাঁ। এটার আলোকে একটু অপারেট করেন, একটু একটু বলেন যে কিভাবে জিনিসটা অপারেট হয়। আচ্ছা, ডমিনেট বলতে এখানে যে ওইভাবে করে না যে হ্যাঁ তুমি এটা করো ওইটা করো, এটা করতে হবে সেটা করতে হবে, এরকম না ঠিক ব্যাপারটা। ডমিনেন্ট ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে নেগেটিভলি ইম্প্যাক্ট না, জিনিসটা অনেক পজিটিভ ভাবে হ্যাঁ, হ্যাঁ, সবকিছু রাইট, করা হয়ে থাকে, এইটাই আর কি। রাইট। মানে যে সকল সিদ্ধান্ত নেওয়া হয় সেটা সবার মতামত নিয়ে সিদ্ধান্তগুলো হ্যাঁ নেওয়া হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখানে কারোর উপর চাপায় দেওয়া হচ্ছে না। চাপায় দেওয়া হচ্ছে, রাইট, এক্স্যাক্টলি সেটাই আমি জানতে চাচ্ছিলাম। জি জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, ঠিক আছে, okay. এরপর টাইপস অফ সোসাইটিস। তো আজকে আমরা পড়বো হান্টিং এন্ড গ্যাদারিং সম্পর্কে, প্যাস্টোরাল, হর্টিকালচারাল, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সম্বন্ধে বলা আছে। আচ্ছা, তো প্রথমে আসি হচ্ছে হান্টিং এন্ড গ্যাদারিং সোসাইটিস, যেটা অ্যাটলিস্ট 10 থেকে 12 হাজার বছর পূর্বে এক্সিস্ট করতো। তো হান্টিং গ্যাদারিং সোসাইটির প্রথম ইয়ে হচ্ছে যে তারা বহু প্রাচীন কালের একটা সমাজ ব্যবস্থা। আলটিমেটলি ওই সমাজের যারা সদস্য রয়েছে তারা বেঁচে থাকতো হান্টিং, শিকার করে, ট্র্যাপিং, মানে শিকার করবে যে যে প্রাণীটাকে তারা শিকার করবে ওইটাকে তারা মানে ফাঁদ পেতে ধরতো আর কি। তারপর তারা মাছ ধরতো, ফিশিং, এবং এডিবল প্ল্যান্ট তারা গ্যাদার করে ওখান থেকে তারা সার্ভাইভ করতো। এবং আলটিমেটলি দেখা যেত কি যে সকল সদস্যের মোস্ট অফ দ্য টাইম স্পেন্ড হতো আলটিমেটলি আমি খাবার খুঁজে বের করব এবং খাবারগুলো একসাথে নিয়ে আসার জন্য তারা এই সময়গুলো ব্যয় করতো। আচ্ছা, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। নমিডিক ইন নেচার, ডেফিনেটলি মানে হচ্ছে যে যাযাবর জাতীয়। আমরা মানে আরব দেশের বেদুইন জাতির কথা জানি, যারা আলটিমেটলি যাযাবর, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা জাস্ট আসা যাওয়া করতো আলটিমেটলি। এই, তারপর আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে নো ডিজায়ার টু অ্যাকোয়ার ওয়েলথ। আলটিমেটলি ওই সমাজ ব্যবস্থায় যারা সদস্য ছিলেন তাদের মধ্যে ধন সম্পত্তি অর্জন করার কোনো কি বলবো কোনো টেন্ডেন্সি ছিল না। দুইটা কারণ। কারণ ওয়েলথের ব্যাপারটা তখন কারো কাছে কোনো ক্লিয়ার ছিল না যে হ্যাঁ আমাকে ধন সম্পদ আছে, এটা আমাকে অর্জন করতে হবে। ধন সম্পদ নামে যে কিছু একটা যে আছে আলটিমেটলি অর্জন করার মতো, লাইক ম্যাটেরিয়ালিস্টিক হতে পারে, ট্যানজিবল ইনট্যানজিবল হতে পারে, এরকম কিছুই তারা মানে অর্জন করার মতো কোনো কনসেপ্ট তাদের মধ্যে ছিল না। তারপর সেকেন্ড হচ্ছে যে শেয়ারিং একটা নর্ম ছিল, রাইট? যে তারা একে অপরের সাথে যে খাবারগুলো তারা শেয়ার করতো, মানে শেয়ার করা একটা তাদের সমাজে একটা রীতিনীতি ছিল। তারপর বলা হচ্ছে যে ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি ইনস্টিটিউশন। ডেফিনেটলি খাবার ফ্যামিলি নির্ধারণ করতো যে একটা ফ্যামিলির সদস্যদের মধ্যে খাবার কিভাবে বন্টন হবে এবং কিভাবে ওই সমাজের যে সকল শিশু কিশোর রয়েছে তাদেরকে সামাজিকীকরণ করা হবে। কিনশিপ, ডেফিনেটলি আত্মীয়তার বন্ধন অবশ্যই সেখানে বিদ্যমান ছিল হান্টিং গ্যাদারিং সোসাইটির মধ্যে, অর্থাৎ তারা মিউচুয়ালি একে অপরের উপরে নির্ভরশীল ছিল। তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন। ডেফিনেটলি ওই এত প্রাচীন কালের সমাজ ব্যবস্থা সকলের মধ্যে সমান পদমর্যাদা বা ইকুয়ালিটি ছিল, এবং লিডার এবং ফলোয়ারের মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, কারণ সবাই একসাথে আলটিমেটলি তারা হান্টিং গ্যাদারিং করতে যেত। এবং যুদ্ধ বিগ্রহ কি জিনিস এটা নিয়ে তাদের মধ্যে কোনো ধারণাই ছিল না আলটিমেটলি। তারপর হচ্ছে লিমিটেড ও নো ডিভিশনাল লেবার। ওই প্রাচীনকালের সমাজ ব্যবস্থা আলটিমেটলি মানে এক্সটেন্সিভলি লেবারের কোনো ডিভিশন ছিল না, কিন্তু জেন্ডারের উপর ডিপেন্ড করে আলটিমেটলি কাজ ভাগ হতো, রাইট? সো দেখা যেত কি যে যারা পুরুষ ওরা সাধারণত শিকার করতে বের হতো, আর যারা মহিলা তারা গ্যাদার করতে বের হতো। আচ্ছা, তারপর হচ্ছে সিম্পল রিলিজিয়াস বিলিফ। প্রাচীনকালের সমাজ ব্যবস্থা অর্থাৎ হান্টিং এবং গ্যাদারিং সোসাইটিতে আলটিমেটলি কোনো পাওয়ারফুল গড বা ওই সকল গডে কোনো বিশ্বাস ছিল না যারা আলটিমেটলি হিউম্যান অ্যাফেয়ারে অ্যাক্টিভ থাকে। তারা মাঝে মাঝে কি বলবো ইভিল স্পিরিট বা শয়তান, প্রেতাত্মার উপর তাদের কিছু বিশ্বাস ছিল। আচ্ছা, এরপর আসি হচ্ছে হার্ডিং এন্ড প্যাস্টোরাল সোসাইটিস। হার্ডিং কথার অর্থ হচ্ছে একসাথে তাড়ানো। তাড়ানো মানে বলছি যে আপনার কিছু আপনার বেশ কয়েকটা সাপোজ কোনো ডোমেস্টিক অ্যানিমাল আছে, আপনি সেটা
ঘাস খাওয়াইতে নিয়ে গেলেন, তাদেরকে আপনি চড়ালেন সেখানে, এটাকে বলা হচ্ছে হার্ডিং। প্যাস্টোরাল অথবা প্যাস্টোরাল অর্থাৎ মেষ পালন সংক্রান্ত, ডেফিনেটলি। আচ্ছা, তো ওই সমাজ ব্যবস্থা আলটিমেটলি রিলাই করতে হচ্ছে গবাদি পশুর উপর। গবাদি পশুকে তারা ডোমেস্টিফিকেশন করতো, তারা প্রজনন করতো, আলটিমেটলি সকল কিছু তারা ট্রান্সপোর্টেশন এবং ফুডের কাজে তারা ব্যবহার করতো। প্যাস্টোরাল সোসাইটি ওই সকল এলাকাতে সবচেয়ে বেশি ছিল, যে যে সকল এলাকাতে আলটিমেটলি আমি কোনো ফসল ফলাতে পারতাম। আমি যদি বলি তাহলে সাপোজ নর্থ আফ্রিকা, রাইট, নর্থ আফ্রিকা এমন একটা জায়গা যেখানে আলটিমেটলি সাহারা মরুভূমি আছে। তো তারা হয়তো মরুভূমি একদম ওইসব মানে কি বলবো, মরুভূমির মাঝখানে তো অবশ্যই তো না, তারা আশপাশ দিয়ে ঘোরাফেরা করতো, যেমন ইজিপ্ট, মিশর, এসব এলাকা, সব এলাকাতে তারা আলটিমেটলি থাকতো। তারপর হচ্ছে কি যে ওকে, প্যাস্টোরাল সোসাইটিতে তারা তখনই মুভ করতো যখন দেখতো যে যে পশুপালন করার মতো মানে সঠিক ব্যবস্থা, বা পশুদেরকে যেখানে তারা চড়াবে সেখানে যদি আহ পশুদেরকে যেখানে চড়াবে সেখানে যদি কোনো কি বলবো মানে পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা না থাকতো, তখন তারা শিফট করতো আলটিমেটলি। ঠিক আছে। প্যাস্টোরাল সোসাইটিতে তারা প্রথম জব স্পেশালাইজেশনের কনসেপ্ট তারা নিয়ে আসে, কারণ আলটিমেটলি সবার মতো এখানে কাউকে গ্যাদার বা হান্টিং যাইতে হতো না। কারণ কিছু কিছু, ফর এক্সাম্পল দেখা যাবে যে কিছু কিছু লোক তারা গবাদি পশুর প্রজনন করাইতো, এবং কিছু কিছু লোক আলটিমেটলি দেখা যেত কি তারা টুলস তৈরি করতো, তারা কাপড় তৈরি করতো। এই ধরনের খুবই সিম্পল কিছু জব স্পেশালাইজেশন। কিছু ক্যারেক্টারিস্টিক্স, রিলেটিভলি লার্জার ইন সাইজ। প্রিভিয়াস হান্টিং গ্যাদারিং সোসাইটি থেকে তাদের সংখ্যাটা অনেক বড় ছিল, অর্থাৎ তাদের সোসাইটিতে অনেক বেশি মেম্বার ছিল। আচ্ছা, এমন হয়তো যে হান্ড্রেডস থাউজেন্ডস এরকমও মাঝে মাঝে বের হয়ে যেত। এবং টেকনোলজিক্যাল ইনভেনশন ইনভেনশনের কারণে আলটিমেটলি তারা অনেক উন্নতি হয়, তারা ভালোভাবে খাবার এবং ক্লোথের ব্যাপারে তাদের কোনো টেনশন নেওয়া লাগতো না। বিগিনিং অফ ইনইকুয়ালিটি, ডেফিনেটলি আমার কাছে যখনই অনেকগুলা পশু থাকবে, গবাদি পশু থাকবে, আলটিমেটলি তখন থেকে আমার ওয়েলথের একটা কনসেপ্ট আসা শুরু করলো, উদ্বৃত্ত রিসোর্সেস যাকে বলে। তো যে সকল, যাদের কাছে এই রিসোর্সের প্রতি অ্যাক্সেস সবচেয়ে বেশি ছিল, তারাই সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকতো একে অপরের থেকে, এবং তাদের এই যে অর্জিত পদমর্যাদা, তাদের যে ডিসেন্ডেন্ট, তাদের পরবর্তী প্রজন্মকে তারা পাস করে দিত। তারপর হচ্ছে নমেডিজম কাপল উইথ ট্রেডিং। ওই যে নমেডিক বললাম, যে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা আহ, আসা যাওয়া করতো, এবং সাথে সাথে তাদের মধ্যে কিছু ব্যবসারও কিন্তু একটা কি বলবো কনসেপ্ট চলে আসলো। তখন তারা করলো কি, তখন আসলে তারা ট্রেডের বিষয় কি ছিল, গোটস, শিপস, ছাগল, ভেড়া, ইভেন কার্পেট, সুতা, এবং সিম্পল ইউটেন্সিলস, অর্থাৎ আসবাবপত্র তারা ব্যবসা করতো একে অপরের সাথে। তারপর ডেভেলপমেন্ট অফ রিলিজিয়াস বিলিফ, আলটিমেটলি এ সকল সোসাইটি গডে বিশ্বাস করা শুরু করলো, অথবা সৃষ্টিকর্তায় তারা বিশ্বাস করা শুরু করলো, এবং ওই সকল সৃষ্টিকর্তারা বিশ্বাস করতো যারা হিউম্যান অ্যাফেয়ারে অ্যাক্টিভ থাকে। এবং দেখা যেত কি, অথবা যেমন জুডাইজম, খ্রিস্টানিটি, ইসলাম, এই প্যাস্টোরাল মানুষের মধ্যে আলটিমেটলি আসা শুরু করলো। ওকে, এছাড়াও কিছু টেকনোলজিক্যাল চেঞ্জেস তো অবশ্যই আছে। বিগিনিং অফ ওয়ারফেয়ার, তারা যেহেতু আমার ওয়েলথের কনসেপ্ট আছে, একইভাবে আমার যুদ্ধ বিগ্রহ কিন্তু কনসেপ্ট চলে আসবে। স্লেভারি, দাস প্রথা, অবভিয়াসলি। তারপর আলটিমেটলি প্রাইভেট প্রপার্টি এবং ধন সম্পদ আহরণ করার কনসেপ্টও তাদের মধ্যে এভাবে চলে আসলো। সাথে সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানও তৈরি হওয়া শুরু করলো। ওকে, এরপর আসি হচ্ছে হর্টিকালচার সোসাইটি। হর্টিকালচার সোসাইটির প্রাথমিক যে কনসেপ্ট, সেটা হচ্ছে যে আলটিমেটলি তারা বাগান তৈরি করতো, রাইট, ফসল ফলাতো সে বাগান। তো এখন আলটিমেটলি তারা যখন ছোট ছোট বাগান তারা চাষ করতো, দেখা যেত কি তারা কিছু স্টিক, লাঠি ব্যবহার করে তারা ওগুলোকে জমি চাষ করতো। আচ্ছা, এই ধরনের সোসাইটি সাধারণত ওই সকল এরিয়াতে সবচেয়ে বেশি ফর্ম করতো যেখানে আমার আহ, পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হইতো, এবং এমন কিছু কন্ডিশন যেখানে
স্ট্যাপল বা প্রধান খাদ্য বা প্রধান ফসল ফলাতে সহায়তা করতো, যেমন ধান হইতে পারে, গম হইতে পারে, এরকম। আচ্ছা, তারপর আলটিমেটলি তারা হান্টার গ্যাদারারের মতোই সিমিলার, কারণ তাদের যে যে সকল এলাকাতে ফসল ফলানোর জন্য উপযোগী পরিবেশ রয়েছে সে সকল এলাকাতে তারা মুভ করতো আর কি একসময়। এবং এখন দেখা যেত কি যে যে সকল এরিয়াতে যে সকল এনভায়রনমেন্ট ফসল ফলানোর জন্য বেস্ট ছিল, তো ওই সকল এরিয়াতে সাধারণত মানে মাটির মধ্যে যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ থাকে ওইটা সাধারণত শেষ হইতো না, তো যার ফলে তারা ওখানে পার্মানেন্টলি থাকার একটা ব্যবস্থার মধ্যে ছিল। আচ্ছা, তারপর আলটিমেটলি তারা অনেক স্টেবিলিটি নিয়ে আসে এবং আরো বেশি ম্যাটেরিয়াল গুডস তারা তৈরি করা শুরু করে, এবং মানুষের বেঁচে থাকার জন্য সর্বপ্রথম রেভলিউশন তারা তৈরি করলো। কিছু ক্যারেক্টারিস্টিক্স: ডোমেস্টিফিকেশন অফ প্ল্যান্টস, ডেফিনেটলি তারা যারা হর্টিকালচার সোসাইটির লোকজন অবশ্যই তারা ধান গম প্রস্তুত করতে স্পেশালি শুরু করলো, এবং আলটিমেটলি যারা অ্যাডভান্স সোসাইটিতে তারা মেটাল টুলস ব্যবহার করা শুরু করলো, ওয়েপন্স ব্যবহার করা শুরু করলো, এবং কোনো লাঙল ছিল না, ঠিক আছে। তো স্ল্যাশ এন্ড বার্ন টেকনোলজি, তারা ওই সকল এরিয়াতে যাইতো যে সকল এরিয়াতে এরকম উপযোগী পরিবেশ আছে ফসল ফলানোর জন্য, এবং সেখানে আলটিমেটলি তারা ওই পুরা ল্যান্ডটাকে যত প্রকারের গাছপালা ছিল সব গাছপালা কেটে ফেলতো, যে সকল গাছপালা কেটেছি সেগুলো পোড়ায় ফেলতো। তারপর সেখানে 2-3 বছর যাবত তারা 2-3 বছর যাবত তারা সেখানে ফসল ফলাইতো, এবং যতক্ষণ না পর্যন্ত মাটি সকল পুষ্টিগুণ শেষ হয়ে যায় আবার তারা একই প্রসেস রিপিট করতো। আচ্ছা, তারপর হচ্ছে যে অবশ্যই বেটার সেটেলড দেন প্যাস্টোরালিস্ট, কারণ প্যাস্টোরালিস্টের একটা টেন্ডেন্সি ছিল যে যখনই চারণ ভূমি শেষ হয়ে যেত বা পশু চরানোর জন্য কোনো উপযোগী পরিবেশ থাকতো না, ওখান থেকে তারা আবার মাইগ্রেট করতো। কিন্তু এই হর্টিকালচার সোসাইটির লোকজন তখনই মাইগ্রেট করতো যখন আরো ভালো কন্ডিশন পাওয়া যাবে তখন, মানে কোনো হেল্পলেসনেস ছিল না, তারা জীবনযাপন মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং যাতে ভালো হয় এই জন্য তারা মাইগ্রেট করতো। তারপর হচ্ছে যে কিছু ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই আছে, যেমন কমপ্লেক্স ডিভিশন অফ লেবার। আমি এত ফসল ফলাইতাম, আলটিমেটলি আমার খাদ্যের যে উদ্বৃত্ত সেটা অনেক বেশি থাকতো, এবং দেখা যেত কি যে এই সারপ্লাস আলটিমেটলি আমার জব আরো বেশি কমপ্লেক্স জব স্পেশালাইজেশন দিকে ধাবিত হইতো। এমার্জেন্স অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস উইল দি ইন্ডিভিজুয়ালস মোর পাওয়ার। ডেফিনেটলি আমার যেহেতু এত ফসল আমার আছে, আমার তো সারপ্লাস আছে, আমার সে আমাকে আরো বেশি পাওয়ারফুল করে দিবে, এবং আলটিমেটলি আমি এত পাওয়ারফুল থাকার কারণে আমি অন্যদের উপর প্রভাব বিস্তার করা শুরু করব। যেহেতু ওয়েলথের কনসেপ্ট চলে আসছে, আমার এখানে ওয়ারফেয়ার কমন, এবং আলটিমেটলি হর্টিকালচার সোসাইটি এমন একটা সোসাইটি যারা প্রথম যে দাস প্রথা যে প্রথম যে ইনস্টিটিউশন তাকে তারা প্রথম সাপোর্ট দেওয়া শুরু করলো। ক্রিয়েশন অফ ইলাবোরেট কালচারাল আর্টিফ্যাক্টস, অবশ্যই তারা ঘর, সিংহাসন, ইভেন মূর্তি তারা তৈরি করতো। তারপর সাম রেয়ার প্র্যাকটিসেস, যেমন কিছু রেয়ার প্র্যাকটিস ছিল হচ্ছে ক্যানিবালিজম, হেড হান্টিং এন্ড হিউম্যান স্যাক্রিফাইস। ক্যানিবালিজম বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেহেতু তখনকার সময়ে অনেক যুদ্ধ বিগ্রহ চলতো, যুদ্ধ বিগ্রহ শত্রুপক্ষের চামড়া খেয়ে ফেলার একটা বাজে রীতিনীতি তাদের এখানে ছিল, ইন টার্মস অফ অ্যাজ অ্যান অ্যাক্ট অফ রিচুয়াল রিভেঞ্জ। হেড হান্টিং একই ব্যাপার, একজন যোদ্ধা তার শত্রুপক্ষের এক যোদ্ধার মাথা কেটে নিয়ে আসতো, এটাও একটা বাজে ধরনের রীতি রেওয়াজ ছিল সেই সময়কার সমাজ ব্যবস্থায়। এবং হিউম্যান স্যাক্রিফাইস, হিউম্যান স্যাক্রিফাইস তখনকার সময় একটা রিলিজিয়াস বিলিফ হিসেবে গণ্য করা হতো। আচ্ছা, এরপর আসে হচ্ছে এগ্রিকালচার সোসাইটি। এগ্রিকালচার সোসাইটির সময়কাল ছিল, সরি এগ্রিকালচার সোসাইটির সময়কাল ছিল আলটিমেটলি 3000 বছর শুরু থেকে এগ্রিকালচার সোসাইটির এগ্রিকালচার সোসাইটির তারা শুরু করলো, এবং আলটিমেটলি
মোড অফ প্রোডাকশন প্রাইমারিলি অন এগ্রিকালচার প্রোডাকশন লার্জ স্কেল। হর্টিকালচার সোসাইটিতে বাগান থাকতো, কিন্তু আলটিমেটলি কৃষিজাত পণ্য তৈরি করার জন্য তারা বড় বড় লার্জ ফিল্ডে তারা এরকম ফসল ফলানো শুরু করলো। কোনো ক্যারেক্টারিস্টিক্স, কাল্টিভেশন অফ ল্যান্ড, ফ্লো। একটা কথা বলছিলাম যে হর্টিকালচার সোসাইটিতে কোনো লাঙল ছিল না, তারা ডিগিং স্টিক্স ব্যবহার করে তারা জমি চাষ করত। কিন্তু এগ্রিকালচার সোসাইটিতে আলটিমেটলি তারা লাঙল দিয়ে জমি চাষ করার প্রথা চলে আসলো। ইউজ অফ অ্যানিমাল পাওয়ার টু পুল দ্য ফ্লো, কম্বাইনিং ইরিগেশন টেকনিক্স উইথ দ্য ইউজ অফ ফ্লো ইনক্রিজ প্রোডাক্টিভিটি এন্ড রিলায়েবিলিটি অফ ইল্ড। ডেফিনেটলি আমি গরু, এই যে যেমন আমাদের বাংলাদেশে এখন এরকম দেখা যায় যে গরু দিয়ে বা গবাদি পশু দিয়ে সাধারণত লাঙল টেনে টেনে জমি চাষ করা হচ্ছে। পপুলেশন সাইজ ডেফিনেটলি হর্টিকালচার এবং প্যাস্টোরাল কমিউনিটি থেকে বেশি ছিল, কারণ আহ, যেহেতু আগের সমাজ ব্যবস্থাতে গার্ডেনিং ছিল, হর্টিকালচার সোসাইটিতে ছোট ছোট গার্ডেন, এবং এখানে বেশি পরিমাণে জায়গায় ব্যবহার করে আমি যদি ফসল ফলাতাম তাহলে আমার সেই পরিমাণে ম্যান পাওয়ারও লাগতো এগুলো খেয়াল রাখার জন্য। অ্যাপিয়ারেন্স অফ সিটিজ, যে সকল এলাকা কৃষি কাজ করার জন্য উপযোগী ছিল না, সে সকল ওই সকল এলাকা বা ওই সকল অ্যাক্টিভিটিস আলটিমেটলি আমার শহর ব্যবস্থা তৈরি করার একটা কনসেপ্ট তারা নিয়ে আসলো। তারপর এমার্জেন্স অফ ইলাবোরেট পলিটিক্যাল ইনস্টিটিউশন। এগ্রিকালচার সোসাইটি আলটিমেটলি আমার খুব বড়ভাবে, খুবই বৃহৎ আকারে সোশ্যাল ইনস্টিটিউশন তথা সমাজ প্রতিষ্ঠানের আরো বেশি পরিমাণে তারা এস্টাবলিশমেন্ট হওয়া শুরু করলো। তখন তাদের মধ্যে কোর্ট সিস্টেম ছিল, জাস্টিস ছিল। রিলিজিয়ন অ্যাজ এ সেপারেট ইনস্টিটিউশন, ডেফিনেটলি ধর্মকে তার একটা আলাদা প্রতিষ্ঠান হিসেবে নেওয়া শুরু করলো। সমাজ ব্যবস্থা যত বেশি জটিল হওয়া শুরু করলো, রিলিজিয়ন রিকোয়ার্স ফুল টাইম অফিসিয়ালস, পাদ্রী বা কি বলবো পণ্ডিত, এরকম অনেক ধর্মীয় গুরুর একটা কনসেপ্ট তারা ওখানে নিয়ে আসলো। এভলিউশন অফ ডিস্টিংক্ট সোশ্যাল ক্লাসেস হু ওয়ার্কড অন দ্য ল্যান্ডস, হু ওন দ্য ল্যান্ডস। বাংলাদেশে এখনো ব্যাপারটা আছে যে বর্গা চাষি যাদেরকে বলে, অর্থাৎ অন্য জমি চাষ করে তারা সার্ভাইভ করে থাকে, এই কনসেপ্টটা এখন বাংলাদেশে আছে। এনরিচমেন্ট অফ কালচার, সংস্কৃতির এনরিচমেন্ট হওয়া শুরু করলো, যেমন পয়েটস, রাইটার্স তারা তাদের সাহিত্য চর্চা করা শুরু করলো। এখন আলটিমেটলি যেহেতু আমার এক্সিস্টেন্সের জন্য বেশি পরিমাণে খাদ্য প্রডিউস হওয়া শুরু করলো, তখন ওই সকল সমাজ ব্যবস্থা আলটিমেটলি ওই সকল লোককে সাপোর্ট দেওয়া শুরু করলো যাদের একমাত্র একমাত্র কাজই ছিল যে এরকম নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করা, যে আইডিয়াগুলো সংস্কৃতিতে বিভিন্ন প্রভাব বিস্তার করতে সহায়তা করবে। এজন্য যেহেতু এই সকল ক্রিয়েটিভ মানুষকে সাপোর্ট দেওয়ার মতো ব্যবস্থা ছিল, এই জন্য আলটিমেটলি আমার পোয়েটস, রাইটার্স এবং আর্টিস্টরা তাদের কাজ কন্টিনিউ করার জন্য এনকারেজমেন্ট পাইল। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ডেফিনেটলি শ্রমিক এবং মেশিনারি আমার সেবাদান এবং গুডস প্রডিউস করার জন্য ব্যাপক হারে আমি মেশিন এবং লেবার ব্যবস্থা করা শুরু করলাম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিজম রিপ্লেসিং এগ্রিকালচার। অর্থাৎ আচ্ছা ঠিক আছে, আমাদের বেসিক্যালি ইউরোপ এবং ইউনাইটেড স্টেটসে আলটিমেটলি ওই সকল আগের যুগে আলটিমেটলি ওই সকল এলাকা এগ্রিকালচারালি বেসড সোসাইটি ছিল। ওই সকল সোসাইটিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেয়, কারণ আলটিমেটলি এই সকল সোসাইটি বেসিস ছিল হচ্ছে মেশিন ইউজ করা এবং নন এনিম্যাল রিসোর্স, অর্থাৎ যে সকল রিসোর্স ব্যবহার করতে কোনো অ্যানিমাল ব্যবহার করা হতো না, তারা তখন এসব ব্যবহার করা শুরু করলো। ইন্ডাস্ট্রিয়ালিজম ডেফিনেটলি আমার সায়েন্টিফিক নলেজের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। কিরকম? প্রোডাকশন অথবা নিউ এনার্জি রিসোর্সেস তারা ব্যবহার করা শুরু করলো। ভাস্ট অ্যান্ড র্যাপিড সোশ্যাল টেকনোলজিস, ওই সময় একটা সবচেয়ে বড় টেকনোলজিক্যাল আবিষ্কার ছিল হচ্ছে তোমার স্টিম ইঞ্জিন বা অ্যাটমিক এনার্জিস, যার ফলে আলটিমেটলি আমার অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কন্ডিশনগুলো চেঞ্জ হওয়া শুরু করলো। পপুলেশন সাইজ,
আমার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে প্রোডাক্টিভিটি যত বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়লে আমার পপুলেশন গ্রোথ আলটিমেটলি তখন দেশ হিসেবে পপুলেশন গ্রোথ বেড়ে যাবে এবং লিভিং স্ট্যান্ডার্ড আলটিমেটলি বেড়ে যাবে। লার্জ স্কেল ডিভিশন অফ লেবার, স্পেশালাইজড জব, জব সেক্টর আরো বেশি বেশি পরিমাণে স্পেশালাইজ হওয়া শুরু করলো, যেমন পলিটিশিয়ানস, টিচার্স, ডক্টরস, এরকম স্পেশালিস্ট জব বের হওয়া শুরু করলো। লেস ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, ফ্যামিলি লুজেস ইটস ফাংশন। আগের আগের যে সকল সমাজ ব্যবস্থা আলটিমেটলি আমার পরিবারই কিন্তু সকল ক্ষমতার উৎস ছিল, কিন্তু আলটিমেটলি দেখা যেত কি যে এত বেশি পরিমাণে কাজ প্রোডাক্টিভিটি আসতো যে ফ্যামিলিকে তখন আর সময় দেওয়ার মতো কোনো ব্যবস্থাই ছিল না। এবং দেখা যেত কি যে তখনকার মধ্যে পরিবারের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক ছিল সেগুলো আলটিমেটলি দুর্বল হওয়া শুরু করলো এবং এই ইন্ডাস্ট্রিয়াল সমাজ ব্যবস্থা মানুষকে তখন কন্ট্রোল করা শুরু করে। রিলিজিয়াস ভিউস অ্যান্ড বিলিভস, যেহেতু আমার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি চলে আসলো আলটিমেটলি মানুষের আচার ব্যবহারকে কন্ট্রোল করা শুরু করলো হচ্ছে রিলিজিয়ন, না সরি, রিলিজিয়ন ডাজ নট প্লে এনি রোল ইন কন্ট্রোলিং দ্য বিহেভিয়ার অফ পিপল। আলটিমেটলি তখনকার পৃথিবী মনে করতো যে এটা একটা ম্যান সেন্টার্ড ওয়ার্ল্ড, এটা কোনোভাবে রিলিজিয়াস বিলিফ দ্বারা ডমিনেট করা উচিত না। ওকে, ইনক্রিজিং ইম্পর্টেন্স অফ সায়েন্স এন্ড এডুকেশন। তারপর আমার সোশিও ইকোনমিক প্রোগ্রেসকে ইভালুয়েট করতে বা অপারেট করতে সায়েন্স একটি ইফেক্টিভ মিন তৈরি করলো এবং আলটিমেটলি এডুকেশন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট এবং ডিস্টিংক্ট ইনস্টিটিউশন হিসেবে চলাফেরা করা শুরু করলো। তারপর ওয়াইডেনিং গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, যেহেতু আমার সোর্স লিমিটেড হয়ে আসছে, ধনী গরিবের মধ্যে যে ডিফারেন্স এটাও আলটিমেটলি আমার গ্যাপটা আরো বৃদ্ধি হওয়া শুরু করলো। অর্থাৎ the rich class which is known as the exploiting class and the poor class is known as the exploited class। যত বেশি আমার লিমিটেড রিসোর্স আসবে তত বেশি গ্যাপটা বাড়তে থাকবে। heterogeneous cultures, demographical surplus of wealth creates new lifestyle এবং ভ্যালুস। আলটিমেটলি সমাজ ব্যবস্থা হোমোজিনিয়াস সমাজ ব্যবস্থা থাকলো না, হেটেরোজিনিয়াস সমাজ ব্যবস্থা চলে আসলো। যেহেতু ধনী গরিব জিনিসটা এখন কনসেপ্টে যেহেতু ভাগ হয়ে গেছে, তাদের নিজ নিজ কালচারের লাইফস্টাইলও ডিফারেন্ট হওয়া শুরু করলো, ভ্যালুসও ডিফারেন্ট হওয়া শুরু করলো। ওকে, আচ্ছা আজকে কি আর পড়াবো? রেসপন্স করো। থাক স্যার। থাক স্যার না, জি স্যার, আমাদের সকালে 8টা থেকে ক্লাস ছিল তো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার। ওকে, স্টপ শেয়ারিং করলাম। স্যার আপনি এই পিডিএফটা স্লাইডটা দিয়ে দিচ্ছেন না স্যার? হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে সবাই কি আছো? আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।